দীর্ঘদিন কানাডায় থাকার পর বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আম্মু যা বলল তা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। আমি যেন আমার ছোট ভাইয়ের বউকে বিয়ে করি। আমি তখন বললাম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মা? তা না হলে ছোট ভাইয়ের বউকে বিয়ে করতে বলো। আম্মু বলল, হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি যা বলছি তোকে তাই করতে হবে। আমি বললাম, তোমার কি আমাকে ছোট বাচ্চা মনে হয় মা? তোমার এই অচারিত আমি কিছুতেই রাখতে পারবো না। আম্মু বলল, কেন, কি সমস্যা এতে? আমি বললাম, মা তুমি বুঝতে পারছো না, এটা কোনোদিনও সম্ভব নয়। আম্মু বলল, কেন সম্ভব নয় সেটা আগে আমাকে বোঝা। আমি বললাম, তুমি কেন বুঝতে পারছো না মা? লোকে অনেক কথা বলবে। আম্মু বলল, লোকের কথা শুনে কি করব যদি মনের কাছেই শান্তি না পাই? আমি মেয়েটাকে কিছুতেই হারাতে চাই না, ওকে সারা জীবন আমার কাছে রাখতে চাই আমি। আমি বললাম, তো রাখো, বারণ করছে কে তোমাকে? ছেলের সাথে কিছুতেই পেরে উঠছে না শাইলা বেগম, কিছুতেই বোঝাতে পারছে না একজন বিধবা কম বয়সী মেয়েকে এভাবে শ্বশুরবাড়ি রাখা যায় না। তার উপর ছেলের বড় ভাই আছে, তাও আবার অবিবাহিত। এটা যে সমাজের চোখে একটা দৃষ্টিকটুতা বলার বাইরে। ছেলে যে তার কোনো কথাই শুনতে চাচ্ছে না, সে আবার বোঝানোর জন্য বলল, দেখো বাবা, এভাবে একজন মেয়েকে রাখা যায় না, যেখানে তার স্বামী মারা গেল কিছু মাস আগে। লোকে তো কটু কথা বলবে, ছাড়বে না। আমি বললাম, কি বলবে? আম্মু বলল, দেখ তুই একজন অবিবাহিত ছেলে, সেখানে এই মেয়েটাকে রাখলে মানুষ তো ওর উপর কাদা ছিটাবে বাবা। আমার কথা শুন, তুই বিয়েটা করে নে বাবা। আরজানের এবার মাথা সত্যি গরম হয়ে গেল। সে গর্জে উঠে বলল, তোমার মাথা কি সত্যি খারাপ হয়ে গেছে মা? আর একবার আমাকে এ ধরনের কথা বলতে আসবে না বলে দিলাম। শায়লা বেগম এবার শেষ চালটা চাললেন। এছাড়া মেয়েটাকে নিজের কাছে রাখার আর কোনো উপায় তার কাছে নাই। সে এবার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বললেন, ছেলেকে সোজাসুজি বলে বসলেন, তোমারও কি আর সবার মতো ইউজ করা জিনিস ভালো লাগছে না? মায়ের কথায় যেন আকাশ থেকে পড়ল আরজান। তার মা একথা ভাবলো কিভাবে? সেই কিনা শরীরের জন্য বিয়ে করছে না। মায়ের কথায় সেই দিক বেদিক শূন্য হয়ে গেল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সামনে রাখা ডাইনিং টেবিলে ছুঁড়ে ফেলে দিল। কাঁচ ভাঙার শব্দ যেন পুরো বাড়ি ঝংকার তুলল। এতেই সে থেমে থাকলো না, সামনে যা পেল তাই ছুঁড়ে ফেলতে লাগলো। তারপর কোনো কথা না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। শায়লা বেগম এতক্ষণ মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারেনি। সে ভাবতেও পারেনি এই কথায় তার ছেলে এভাবে রিয়্যাক্ট করবে। এমন হবে জানলে এ কথা কোনোদিনও বলতো না। তার এখন নিজের উপরে আফসোস হচ্ছে ছেলেকে এভাবে জোর করার জন্য। আসছে মেয়েটা তাদের ছেড়ে চলে যাবে ভাবলেই তার বুক ফেটে কান্না আসে। তার ছেলেটা চলে গেল, এখন মেয়েটাকে হারালে সে নিঃস্ব হয়ে যাবে। তার ভাবনার মাঝে কাঁধে হাত রাখলেন আজমল চৌধুরী। আজমল চৌধুরী বললেন, তোমাকে আগেই বলেছিলাম আরজান কিছুতে রাজি হবে না। স্বামীর কথায় হু হু করে কেঁদে উঠল শায়লা বেগম। নিজেকে আর সামলাতে পারছে না। একটা অ্যাক্সিডেন্ট সব শেষ করে দিল। তাদের সুখের সংসার পুরো ধূলিসাৎ হয়ে গেল। সে আর ভাবতে পারছে না। কোনো রকমে সে বলল, আমি একটু ঘরে যাই। আজমল চৌধুরী বলল, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? আম্মু বলল, তেমন কিছু না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। এই বলে ঘরে চলে গেলেন শায়লা বেগম। চারপাশে এতক্ষণ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল সবাই, কেউ কোনো কথা বলার সাহস পায়নি। কি বা বলবে, বলার মতো কারো কাছে কোনো কথা নেই। এদিকে রেগে আরজান চলে আসলো একটা বারে। সেখানে এসে কল দিল তার বন্ধু অভিকে। কোথায় আছিস? অভি বলল, এত রাতে কই থাকবো, ঘুমাই তো, ফোন দিলি কেন? আমি বললাম, এখনই দেখা কর। অভি বলল, এত রাতে কেন? আমি বললাম, আসতে বলছে আস, এত কথা বলিস কেন? বন্ধুর কথা মতো ঘুম বাদ দিয়ে চলে আসলো তার কাছে। আরজানের মনে যত রাগ আছে সব মিটালো অভির উপর। বেচারা অভি কোনো কিছু না বুঝে বসে বসে রাগ গিলতে লাগলো। কিছু করার নাই, জানে জিগার দুজ বলে কথা। মাঝরাতে কলিং বেলের শব্দ, ঘুম ভেঙে গেল আহিয়ার। এত রাতে কে আসতে পারে তা জানা নাই। এক নাগারে বেল বাজিয়ে যাচ্ছে। এবার আহিয়া প্রচুর রাগ হলো। কোনো জ্ঞান নাই নাকি, মাঝরাতে বেল বাজায়, তাও আবার এভাবে? আর থাকতে না পেরে চলে গেল। সে এসে দেখলো, দরজা খুলতেই দেখতে পেল আরজান দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটাকে এই নিয়ে হাতে গোনা কয়েকবার দেখেছে সে। আহির যখন মারা গেল তখন দেখেছিল বোধহয়, তবে তখনকার কিছু তার মনে নেই। সে শুনেছে আহিরের বড় ভাই কানাডাতে থাকেন, এর বাইরে আর কিছু জানে না সে। কাল সকালে বাড়িতে এসেছে, তখন দেখেছিল একবার। এবার ভাবনার মাঝে আরজান বলে উঠল, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি আমাকেও ভিতরে যেতে দিবে? আরজানের কথা আহিয়া বেশ লজ্জা পেল, কোনো রকমে বলল, আসুন ভাইয়া। আরজান কোনো কথা ছাড়াই গম গম করে ভিতরে ঢুকে গেল। আহিয়া মেন দরজায় ছিটকারি লাগিয়ে দিল। আস্তে পায়ে ভিতরে এগিয়ে এলো। তখন পিছন থেকে শুনতে পেল আরজানের কণ্ঠ, মা কি ঘুমিয়ে গেছে? আহিয়া দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টা বাজে। এত রাতে কি কেউ জেগে থাকে নাকি? সে আর কিছু না ভেবে উত্তর দিল, এত রাতে মা জেগে থাকবে কেন? আরজান ঘড়িতে তাকিয়ে দেখলো 2টা 1 বাজে। সে আর কথা বাড়ালো না, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে গেল। আহিয়াও আর কিছু না ভেবে একটু পানি খেয়ে ঘুমাতে চলে গেল। সকালে মৃদু মন্দ বাতাসে ঘুম ভেঙে গেল আহিয়ার। বাহিরে তাকিয়ে দেখলো সূর্য মামা এখন ওঠেনি। সে আর কিছু ভাবলো না, চলে গেল উজু করতে।
নামাজের সময় এখন আছে। উজু করে নামাজ পড়ে বাগানের দিকে হাঁটা ধরলো। আরজান মাত্র উঠে বেলকুনিতে আসলো, তখনই দেখলো কেউ একজন বাগানের দোলনায় বসে আছে, লম্বা হাঁটু অব্দি চুলগুলো বেনি করা। বসে থাকার কারণে মাটিতে পড়ে আছে। আরজান আর তাকালো না সেদিকে, বড় বড় পা ফেলে চলে গেল ঘরে। ব্রেকফাস্টের টেবিলে বসে আছে আরজান, সামনে তার বাবা, তার পাশে বোন অনু, চাচা আজমল চৌধুরী, চাচি আয়েশা বেগম, চাচাতো ভাই অভ্র এবং তার মা এক পাশে মাথা নিচু করে বসে আছে। এখানে যে তার কোনো অস্তিত্ব আছে সেটা কেউ বুঝতেই পারছে না। সিঁড়ি দিয়ে নেমে আসে আহিয়া, শায়লা বেগমের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, মা কি হয়েছে আপনার, এমন দেখাচ্ছে কেন? শায়লা বেগম তাকালো পুতুল পুতুল মুখখানার পানে। ইস কি সুন্দর মেয়েটা, কেউ হয়তো এই প্রথম দেখে পুতুল ভেবে ভুল করবে। ইস কি সুন্দর মেয়েটা, কেউ হয়তো প্রথম থেকে পুতুল ভেবে ভুল করবে। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে জানা নাই তার। যেমন চেহারা তেমন লম্বা, গায়ের রং টকটকে হলুদ, আর চুলের কথা কি আর বলবো, যে দেখবে তার মুখ থেকে বেরিয়ে আসবে মাশাল্লাহ। শায়লা বেগম আর তাকাতে পারলো না এই মুখটার দিকে। মেয়েটার জীবনে কষ্ট ছাড়া আর কি পেল? বাবার বাড়িতে সুখ নাই, বিয়ে করে এসে স্বামীর সুখও সহ্য হলো না, এখন আবার সেই জায়গায় ফিরে যেতে হবে। ভাবলে তার বুক ফাটে। আর কিছু না ভেবে বলল, কিছু হয়নি আমার, তুমি নাস্তা করে নাও। আহিয়া বলল, আপনি খেয়েছেন মা? শায়লা বেগম আর চোখে ছেলের দিকে তাকালো, শুধু বললেন, এক বেলা না খেলে কিছু হবে না মা, তুমি খাও, আমি মন ভরে তোমায় দেখি। আহিয়া মুস্কি হেসে খাওয়া শুরু করলো। শায়লা বেগম তাকিয়ে দেখলো মেয়েটাকে, যাকে তার ছেলে পছন্দ করে পুতুল বউ বানিয়ে এনেছিল, যাকে দেখে তার চোখ জোড়ালো। কিছুদিন পরে হয়তো এই মেয়েটাকে আর নিজের কাছে রাখতে পারবে না, এসব ভেবে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আহিয়া খাওয়ার মাঝে তাকিয়ে দেখলো শায়লা বেগম কাঁদছে। সে ব্যতীত ব্যস্ত হয়ে পড়ল। আহিয়া বলল, মা কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন? শায়লা বেগম বলল, কিছু না মা, তুমি খাও। আরজান এসব দেখে আর খেতে পারলো না, উঠে গোট গোট পায়ে চলে গেল বাইরে। আহিয়া আর খেলো না, শায়লা বেগমকে নিয়ে উপরে চলে গেল। রাত বাড়ছে ধীরে ধীরে। আরজান সে যে বের হয়েছে আর বাড়িতে ফিরেনি। এখন রাত 12টা বাজে। আরজান মেন দরজার লক খুলে ভিতরে ঢুকলো। বাড়িতে কোনো সারা শব্দ নেই, মনে হচ্ছে যেন কোনো মৃতপুরী। আরজান ধীর পায়ে উপরে উঠতে লাগলো। হাঁটতে হাঁটতে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ালো। এত রাতে ভিতরে ঢুকবে নাকি ঢুকবে না সেটা ভেবে পাচ্ছে না। ঘরের ভেতর লাইট জ্বলছে, তাহলে কি মা এখনো জেগে আছে? দরজায় হাত রাখতে শুনতে পেল বাবার কণ্ঠ, শায়লা কিছু খেয়ে নাও, সকাল থেকে না খেয়ে আছো, এবার তো তোমার শরীর খারাপ করবে। শায়লা বেগম কিছু বলল না, চুপ করে শুয়ে আছে। শায়লা, আরজান কিছুতেই এসব মানবে না, তুমি এসব জেদ না করে খেয়ে নাও। এতক্ষণে শায়লা বেগম দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, আমি বোধহয় বেশি চেয়ে ফেলেছি তাই না? আসলে মা, তো যখন ভাবি মেয়েটার জীবন শেষ হয়ে যাবে তখনই আমার চারপাশ অন্ধকার হয়ে যায়, কিছুই ভাবতে পারি না। আজমল চৌধুরী স্ত্রীর কথা শুনলেন, বলার মতো কিছু পেলেন না, বললেন, সবই নিয়তি শায়লা, ওর ভাগ্যে যদি সুখ না থাকে আমরা হাজার চেষ্টা করে সুখ এনে দিতে পারবো না। দরজার বাইরে থেকে বাবা আর মায়ের কথা কিছুতেই বুঝতে পারলো না আরজান। এসব কথা শুনে সে আর ঘরে ঢুকলো না, আস্তে পায়ে হেঁটে নিজের ঘরে চলে গেল। আজ সকালে রোদে যেন উত্তাপ ছড়াচ্ছে, চারপাশে খা খা করছে। সবাই একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে খেতে বসেছে। খাওয়ার মাঝে আজমল চৌধুরী বললেন, আরজান তুমি এখন কি করবে, কিছু ভেবেছো? আমি বললাম, না বাবা, এখনো কিছু ভাবিনি। বাবা বলল, আমাদের পারিবারিক বিজনেসে তো বসতে পারো তাই না? আমি বললাম, হ্যাঁ ভেবে দেখেছি। ওদের কথার মাঝে অনু বলল, ভাইয়া তুমি কি কোথাও যাবে? আমি বললাম, হ্যাঁ কেন? অনু বলল, আসলে আমি কলেজে যাব, আমাকে একটু ড্রপ করবে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে আই। আরজান দেখলো সবাই খেলেও তার মা কিছু না খেয়ে বসে আছে। আরজান বলল, মা তুমি খাচ্ছ না কেন? শায়লা বেগম কোনো কথা বলল না। আরজান আজ 2 দিন ধরে যথেষ্ট ধৈর্য ধরে আছে, কিছুতে রাগ প্রকাশ করতে চাচ্ছে না। কিন্তু তার মা যা শুরু করেছে তাতে সে কতক্ষণ রাগ কন্ট্রোল করতে পারবে তা তার জানা নাই। আবার বলল, মা খেতে বলেছি আমি। শায়লা বেগম উঠে চলে যেতে লাগলো। একে তো তার মা তার সাথে কথা বলছে না, তার উপর কাল থেকে না খেয়ে আছে। মেজাজটা যেন হঠাৎ করে বিগড়ে গেল। মায়ের হাত টেনে ধরে বলল, না খেয়ে কোথাও যাবে না তুমি। আম্মু বলল, 2 দিন না খেলে কেউ মরে যায় না। আমি আবারও হিংস্র হয়ে গেলাম। হিতাহিত জ্ঞান শূন্য হতে লাগলো আমার। যে মাকে নিজে চাইতো বেশি ভালোবাসি, সে আজ আমার সামনে মরার কথা বলছে। সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি করব কিছু ভাবতে পারছি না আর। আম্মু সিঁড়ি বেয়ে উপর উঠতে লাগলো। আমি আর কিছু না ভেবে আবার বলে উঠলাম, আমি বিয়ে করব মা। সবাই যেন অবিশ্বাস চোখে চেয়ে রইল আমার দিকে। আম্মুর পা থেমে গেল ওখানেই, পিছন ঘুরে আমার দিকে চাইলো। আমি আবার বললাম, বিয়ের ব্যবস্থা করো। এই বলে গোট গোট পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আম্মুর ঠোঁটের কিনারায় এক চিলতে হাসি দেখা গেল, যেটা শুধু আমজাদ চৌধুরী নজরে পড়ল।
সে বুঝতে পারলো তার স্ত্রী বিয়ের জন্য এই পরিকল্পনাটা করেছিল। ছেলে মায়ের প্রতি দুর্বল, সেটাই কাজে লাগালো সে। এইসব ভাবতে তার ঠোঁটেও হাসি দেখা দিল। আহিয়া এতক্ষণ নীরব দর্শক ছিল, আগামাতা কিছুই বুঝতে পারে নাই। তাই সে অনুকে জিজ্ঞেস করলো, ভাইয়া বিয়ের জন্য মা এমন করছে কেন? সে কি বিয়ে করতে চায় না? অনু বলে, আসলে ভাইয়া কিছুদিন পরে বিয়ে করতে চাচ্ছিল। আহিয়া বলে, ও তাহলে মা জোর করছে কেন? অনু কি বলবে ভেবে পেল না। এখন যদি বলে তার সাথে বিয়ে দিতে চাচ্ছে, তাহলে নির্ঘাত সে জ্ঞান হারাবে। সে আর কিছু না বলে বলল, আসলে আমার কলেজে যেতে হবে, আসি ভাবি। কোন রকমে পালিয়ে গেল অনু। আহিয়া আর কিছু না ভেবে উপরে চলে গেল। বিকেলের দিকে শাইলা বেগম আহিয়ার ঘরের সামনে আসলো, বলল, আহিয়া কি করো মা? আহিয়া বলল, মা আপনি আসুন, দাঁড়িয়ে আছেন কেন? শাইলা বেগম ঘরের ভিতরে প্রবেশ করলো, আর তার হাতে একটা ব্যাগ। আহিয়া সেটা দেখে বলল, মা আপনার হাতে কি? শাইলা বেগম বলল, এটা পরে তৈরি হয়ে নেও তো মা। আহিয়া বলল, কি আছে তে মা? শাইলা বেগম বলল, একটা শাড়ি আছে, পরে নাও। আহিয়া বলল, শাড়ি কেন মা? হঠাৎ কোথাও যেতে হবে নাকি? শাইলা বেগম কি বলবে ভেবে পাচ্ছে না, কেমন যেন হাঁসফাঁস করছে। কিভাবে বলবে এই কথাটা? আহিয়া কিভাবে রিয়েক্ট করবে সেটা ভাবছে। আহিয়া বলল, মা। আহিয়ার ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসলো, বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো মা? আহিয়া বলল, এটা কি বলছেন মা? পৃথিবী আপনার থেকে আপন তো আমার আর কেউ নেই। আপনাকে বিশ্বাস না করলে কাকে বিশ্বাস করব বলেন? শাইলা বেগম বলে, আমি যা করব তোমার ভালোর জন্য করব, এটা মানো তো? আহিয়া বলে, আমি জানি মা, আপনি আমার ভালোই চান। পৃথিবীতে আপনি তো একমাত্র ভরসার জায়গা। শাইলা বেগম আবার বললেন, আমি যদি তোমার ভালোর জন্য কোনো ডিসিশন নেই, তুমি কি তাতে খুশি হবে না মা? আহিয়া বলল, এসব কি বলছেন মা? আপনার সব রকম ডিসিশন আমি মাথা পেতে নেব। শাইলা বেগম বলে, আমি তোমার জীবনে আবার রঙিন করে দিতে চাই মা, তোমাকে ভালোভাবে বাঁচতে দিতে চাই। আহিয়া বলে, কি বলছেন মা? আমি তো ভালোই আছি। আল্লাহ হয়তো আমার সুখ সহ্য হয়নি, তাই আমার স্বামীকে কেড়ে নিয়েছে। আমি সব মেনে নিয়েছি মা, সব কিছু মেনে নিয়ে আমি ভালো আছি। শাইলা বেগম বললেন, আমি তোমার বিয়ে দিতে চাই মা। আহিয়া যেন আকাশ থেকে বলল, কি বলছে তার শাশুড়ি এসব? কি বলছে তার শাশুড়ি এসব? অবিশ্বাস্য চোখে তার দিকে চাইলেন, কিছুতেই বিশ্বাস করছে না তার কথা। সে বলল, আপনি আমার সাথে মজা করতে এসেছেন তাই না মা? শাইলা বেগম বলল, মজা করতে আসি নাই আমি মা, সত্যি বলছি। আহিয়া বলল, মা এটা কিভাবে সম্ভব? শাইলা বেগম বলল, সব সম্ভব মা, তুমি শুধু রাজি হয়ে যাও। তোমার জীবনটা সাজিয়ে দেওয়া আমার দায়িত্ব মা, আমি বেঁচে থাকতে তোমার সুখী দেখতে চাই। আহিয়ার চোখ ফেটে পানি পড়তে লাগলো। সে কি করবে এখন? সে তো আহিরকে ভালোবাসে, অন্য কাউকে কিভাবে সে মেনে নেবে? আহিরের জায়গায় অন্য কাউকে সে ভাবতেই পারছে না। ধপ করে সে মেঝেতে বসে পড়লো, হাউমাউ করে কাঁদতে লাগলো সে। শাইলা বেগম তার পাশে বসলো, তার মাথায় হাত রেখে বলল, আমাকে একটু বিশ্বাস করো মা, তোর খারাপ আমি চাইবো না, তোকে ভালো রাখার দায়িত্ব আমার। আহিয়া পাথর বনে গেছে, মুখ দিয়ে তার কোনো কথা বেরোচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। শাইলা বেগম বলল, যদি মনে করো আমি তোমার মা, মন থেকে যদি বিশ্বাস করো আমি তোমার ভালো চাই, তাহলে এই শাড়িটা পরো, আমি অপেক্ষায় থাকবো। এইটা বলে গোট গোট পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আহিয়া সেই দিকের পানে ঝাপসা চোখে তাকিয়ে রইল। আরজান সেই সকালে এসেছে অভির ফ্ল্যাটে। আসছে পর্যন্ত তার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। অভি এত করে বলে যাচ্ছে কি হয়েছে, কিন্তু তার মুখে কোনো কথা নাই। রাগে ফুসফুস করছে শুধু। অভি না পেরে বলেই ফেলল, শালা তোর বউ কি কারোর সাথে ভেগে গেছে নাকি? এমন রেগে বোম হয়ে আছিস কেন? আমি বললাম আমার আজ বিয়ে।